আপনারা যারা অদ্যাবধি ইউনিয়ন সমাজকর্মী পদের অ্যাপ্লিকেশন করেন নাই, আপনারা দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলুন। কারণ আগামী 18 তারিখ অর্থাৎ 18/7/2024 তারিখে কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। এই ডেটের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং টাকা জমা দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটি কনফার্ম করতে হবে। তো এই পরীক্ষার প্রিপারেশনের অংশ হিসাবে আজকে এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব সমাজ সেবা অফিসার পদের নাম হচ্ছে সমাজ সেবা অফিসার। এই পরীক্ষাটি হয়েছিল 30/7/2010 সালে। তো এই প্রশ্নের গণিত প্রশ্নের সলিউশনগুলো আমরা দেখব। ফার্স্টলি যদি আমি এই প্রশ্নের মান বন্টনটা বলি আপনাদেরকে, এখানে দেখুন টোটাল বাংলাতে কোশ্চেন ছিল 30টি, ইংরেজিতে 35টি, সাধারণ জ্ঞানে ছিল 15টি কোশ্চেন, ম্যাথমেটিক্সে 10টি কোশ্চেন, বিজ্ঞানে 8টি কোশ্চেন, কম্পিউটার সায়েন্সে 2টি কোশ্চেন। এই টোটাল 100টি কোশ্চেন ছিল এবং 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং টোটাল সময় ছিল 1 ঘন্টা। অর্থাৎ এই যে পরীক্ষাটি হয়েছিল 2010 সালে, এটা কিন্তু অনেক আগের পরীক্ষা। বর্তমানে আসলে অনেক কিছু চেঞ্জ হয়েছে, আমরা এগুলো নিয়ে আমাদের পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি। আমি জাস্ট এই প্রশ্নটা নেওয়ার অর্থ হলো, যেহেতু সমাজসেবা অধিদপ্তরের, সুতরাং এই কোশ্চেনগুলো কিন্তু ইউনিয়ন সমাজকর্মী পদের জন্যও ইম্পর্টেন্ট। তো আমরা ফার্স্টে এই ম্যাথগুলো দেখবো। এই ভিডিওর আই বাটনে আপনারা আগামী লেকচারে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো আপনারা পাবেন। তো আমাদের এখানে দেখুন ম্যাথমেটিক্সে টোটাল 10টি কোশ্চেন ছিল। আমি এদিক থেকে শুরু করব, কারণটা হচ্ছে আমার এখানে স্পেস কম। আমি জাস্ট প্রথম দিয়ে একটা অঙ্ক করে স্পেসটা ফাইন্ড আউট করব। এখানে আমি সিরিয়াল ওয়াইজ ম্যাথগুলো লিখেছি। 90 নম্বর কোশ্চেন, √2 x³ পজিটিভ 125 এর উৎপাদকের বিশ্লেষণ কোনটি? মানে এর উৎপাদকের বিশ্লেষণ আমাদের ফাইন্ড আউট করতে হবে। এর উৎপাদকের বিশ্লেষণ যদি আমি ফিগারটা এভাবে লিখি, 2√2 x³ মাইনাস 125 এখানে পজিটিভ ছিল। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো আমরা এটাকে ভাঙতে পারি কিভাবে? উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে, সুতরাং আমাদের উৎপাদকের বিশ্লেষণই করতে হবে। তো আপনারা দেখুন এই যে পদটা, এখানে কিন্তু x³ আছে। আমি যদি কোনোভাবে এটাতে 2 এর উপর কিউব বা √2 এর উপরে কিউব যদি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এখানে আমাদের a³ হয়ে যাবে। এবং সিমিলার উপরে প্লাস 125 আছে। 125 কে আমরা কিন্তু এখানে 5 এর উপর কিউব দিলে কিন্তু 125 হয়। তার মানে আমরা কিন্তু এখানে কোনো না কোনো ভাবে এর উপরে এই দুইটার যে কোনো একটার উপরে কিউব দিয়ে এই ক্যালকুলেশনটা আমাদের মিলাতে হবে। দেখুন এই অঙ্কটা যে পরীক্ষায় এসেছে, এখানে কিন্তু একটা ক্লু দেয়া আছে। ক্লুটা কি? এখানে x³ দেয়া আছে। তার মানে আপনাকে বুঝতে হবে যে আসলে যেহেতু এখানে x³ আছে, সুতরাং আমার এখানে কিউবের ফর্মুলাটা ইউজ করতে হবে। এখানে দেখুন এই যে 2√2 আছে, 2√2 আছে, আমরা কিন্তু এই 2 কে এভাবে লিখতে পারি, √2 * √2 লিখতে পারি। কারণটা কি? এই যে √2 * √2, আমার এখানে কয়টা √2? দুইটা √2। তার মানে একটা √2 লিখে তারপর যদি আমি স্কয়ারিং করি, স্কয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে কিন্তু এই 2 আসে। এই যে 2 এখানে ছিল, এই 2টা কিন্তু এখানে চলে আসছে। তার মানে এই 2 থেকে আমি কিন্তু 2√2 ইজিলি লিখতে পারি। তাহলে এখানে দেখুন দুইটা √2 লিখলাম, বাট এইখানে একটা √2 আছে। তার মানে কয়টা √2 হলো? √2 মানে তিনটা √2 হলো। তো যদি আপনাদের এখানে 3টা x হয়, তাহলে কিন্তু আমরা x³ লিখতে পারি। তাহলে 3টা যদি √2 হয়, তাহলে √2 তার উপরে কিউব দিতেই পারি। এখানে দেখুন x³ আছে, এখানে তো কিউব অলরেডি আছে। সুতরাং আমরা এটা এভাবে লিখতে পারবো যে √2 তার উপরে √2x তার উপরে কিউব, আমি এটা লিখতে পারি। আর আপনারা একটু পরীক্ষার হলে সাবধান থাকবেন, এইটা এভাবে না লিখে কনস্ট্যান্টটা আগে দিবেন, x চলকটা আগে দিবেন, দেন কিউব, x √2 তার উপরে কিউব পজিটিভ, এখানে 5 এর উপরে কিউব। তার মানে হচ্ছে এটা যদি a³ হয়, এটা যদি b³ হয়, a³ + b³ এর ফর্মুলাটা আমরা ইউজ করব। এই যে a + b * a স্কয়ার, a হচ্ছে x √2 স্কয়ার মাইনাস ab + b স্কয়ার, x √2 a, b হচ্ছে 5 পজিটিভ, b স্কয়ার, b হচ্ছে আমাদের 5 এর উপরে স্কয়ার। এইটা হচ্ছে আমাদের মূলত অ্যানসারটা। এখন আমরা জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করে দিব। মানে x √2 + 5 এটা থাকলে এখানে
এইটা ক্যালকুলেশন করলে আমাদের আসে এক্স স্কয়ার রুট টুর উপরে স্কয়ার, তার মানে 2x স্কয়ার আসে আমাদের এখানে। আমরা এখানে লিখতে পারি 2x স্কয়ার মাইনাস, এখানে দেখুন 5x রুট টু পজিটিভ 25। এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো এইখানকার যে কোনো দুইটাই আসলে থাকতে পারে অপশনে, অথবা একটাও থাকতে পারে, এই কথা বলছে এখানে। এরপরে আমরা 89 নম্বর অঙ্কে আসবো। এখানে দেখুন এই ম্যাথটাতে এখানে বলছে sin থিটা প্লাস cos থিটা sin থিটা মাইনাস cos থিটা 7 হলে sec থিটা এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো এই ধরনের অঙ্ক আসলে আপনারা করবেন কি, সব সময় যোজন বিয়োজন করার চেষ্টা করবেন। যোজন বিয়োজন মানে হচ্ছে একবার যোগ একবার বিয়োগ। আমি যদি এটা যোজন বিয়োজন করি, দেখুন এখানে আছে হচ্ছে sin থিটা প্লাস cos থিটা, যোজন মানে হচ্ছে যোগ, উপরেরটা যোগ নিচেরটা। এই উপরেরটা লিখলাম যোগ নিচেরটা লিখবো, নিচে কত আছে sin থিটা মাইনাস cos থিটা, এটা যোজন চলে গেল। এরপরে আমরা বিয়োজন করব, sin তো উপরেরটা sin থিটা পজিটিভ cos থিটা, উপরের যে অংশটা আছে সেটা লিখলাম। এবার বিয়োজন, যখন আপনি বিয়োজন করবেন তখন আপনাকে বিয়োগ চিহ্ন দিতে হবে। যখন আপনি যোজন করবেন তখন আপনি এখানে এই যেখানে আমি যোগ চিহ্ন দিয়েছি, যখন বিয়োজন করবেন এখানে বিয়োগ দিবেন, এই ভিতরের চিহ্নগুলো এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে sin থিটা প্লাস cos থিটা হবে, sin থিটা প্লাস cos থিটা হবে ইজ ইকুয়ালস টু, এখানে দেখুন কত আছে 7 আছে, 7 এর নিচে কত আছে আমাদের 1 আছে, তাহলে 7 প্লাস 1 যোজন আর 7 মাইনাস 1 বিয়োজন। ওকে, এখন দেখুন এই যে যোজন বিয়োজন করার অর্থ কি? যোজন বিয়োজন করার অর্থ হচ্ছে ম্যাথসটাকে সিম্পলিফাই করে ছোট করা বা কাটাকাটি করে ছোট করা। আমরা কিন্তু আসলে এই উদ্দেশ্যে এটা যোজন বিয়োজন করেছি। এই যে মাইনাস cos থিটা প্লাস cos থিটা ক্যান্সেল, মাইনাস sin থিটা ক্যান্সেল, প্লাস sin থিটা ক্যান্সেল, উপরে আমাদের আসে 2 sin থিটা, 2 sin থিটা, নিচে আসে হচ্ছে 2 cos থিটা, 2 cos থিটা ইজ ইকুয়ালস টু, এখানে 7 প্লাস 1 8 বাই হচ্ছে 6, 8 বাই 6, এই 2 আমি ক্যান্সেল করে দিতে পারি। এখানে যদি আমি 4 দ্বারা কাটি, 2 দ্বারা কাটি, 2 দ্বারা কাটলে এখানে 4 আসে, 2 দ্বারা কাটলে এখানে 3 আসে। তার মানে এই যে sin থিটা বাই cos থিটা 4/3, আমাদের দরকার হচ্ছে এই sec থিটা আনতে হবে। sec থিটা ইকুয়ালস টু হোয়াট? তাহলে sin থিটা বাই cos থিটা আমরা একটা ফর্মুলা জানি, sin থিটা বাই cos থিটা ইকুয়ালস টু tan থিটা ইজ ইকুয়ালস টু 4/3। ওকে, এই tan থিটা থেকে আমাদের আসলে এই sec থিটাতে আসতে হবে। এই sec থিটা আসার জন্য আমরা কি করব, এইটাকে উভয় পক্ষকে বর্গ করব। যদি এটাকে উভয় পক্ষকে বর্গ করি তাহলে এখানে আসে হচ্ছে tan স্কয়ার থিটা, আর এখানে যদি বর্গ করি 4 4 16 আর 3 3 কে 9 আসে। ওকে, এখন tan থিটা থেকে sec এ আসবো আমরা কিভাবে? আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, এক যোগে টান দিলে tan 1 প্লাস tan থিটা, এক যোগে টান দিলে আছে কিছু sec বার মানে sec স্কয়ার থিটা, তাহলে উভয় পক্ষে স্কয়ারিং করে দিয়েছি। এখন আমাদের দরকার হচ্ছে tan স্কয়ার থিটা। যদি আমি tan স্কয়ার থিটা এখানে থেকে বের করতে চাই, tan স্কয়ার থিটার ভ্যালু কত? sec স্কয়ার থিটা মাইনাস 1, এই 1টা এই সাইডে চলে যাবে, তাহলে আমি পাচ্ছি sec স্কয়ার থিটা মাইনাস 1 পাচ্ছি। ওই কথাটাই আমি এখানে লিখব, tan স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 16/9। এখন দেখুন এই 1টাকে যদি আমি ওই সাইডে পাঠাই দেই তাহলে প্লাস হয়ে যাবে, তার মানে sec স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 16/9 প্লাস 1, অর্থাৎ এই 1টা এই সাইডে চলে আসছে। এখন আমি এই পার্টটাকে কি করতে পারি, যদি এটা এলসিএম করি, লসাগু করি, এখানে sec স্কয়ার থিটা থাকবে, sec স্কয়ার থিটা, আর এখানে 16 যোগ 9, 16 আর 9 হচ্ছে 25 বাই হচ্ছে আমাদের 9। ওকে, আমার দরকার হচ্ছে sec থিটা। যখন আমি স্কয়ারটা ওই সাইডে পাঠিয়ে দেব তখন প্লাস মাইনাস আসবে। sec থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস √25/9, তার মানে 25 কে যদি রুট করি 3 আসে, আর সরি 5 আসে, আর 9 কে রুট করলে আমাদের 3 আসে। তার মানে ইভেন্চুয়ালি আমরা এখানে লিখতে পারি sec থিটার ভ্যালুটা হচ্ছে 5/3। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যানসার। এখানে দেখুন আপনারা যারা ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আমার এই চ্যানেলে আপনারা এই ইউনিয়ন সমাজকর্মী পদের প্রিপারেশন, মডেল টেস্ট এবং কি কি ধরনের প্রশ্ন আসে, সাজেশন, শর্ট সাজেশন সবগুলোই আপনারা এখানে পাবেন। তো
তো এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখবেন, ফেসবুকের পেজ থেকে দেখবেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি শেয়ার করে রাখবেন। এরপরে আমরা আসি 88 নম্বর অঙ্ক। এখানে দেখুন বলছে তিনটি ক্রমিক সংখ্যা পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের প্রথম দুইটির গুণফল শেষ দুইটির গুণফল অপেক্ষা 10 কম। প্রশ্ন হচ্ছে এটা। ক্রমিক পূর্ণ সংখ্যা তো আমরা জানি, ক্রমিক পূর্ণ সংখ্যা কি? যেমন 5 আছে, 5 এর পরবর্তী ক্রমিক পূর্ণ সংখ্যা তো 6, 6 এর পরে 7, 7 এর পরে 8। তার মানে প্রত্যেকবার আমি যদি 5 এর পরের ক্রমিক পূর্ণ সংখ্যা পেতে চাই তাহলে আমাকে কত যোগ করতে হচ্ছে? 1। অর্থাৎ 5 এর পরের ক্রমিক পূর্ণ সংখ্যা হচ্ছে 6। শুধু 5 থেকে 6 যেতে গেলে আমাকে 1 যোগ করতে হচ্ছে। আবার 6 থেকে যদি আমি 7 এ যেতে চাই সেক্ষেত্রে আমাকে 1 যোগ করতে হচ্ছে, এবং অনুরূপভাবে 7 থেকে 8 এ গেলে আবার 1 যোগ করতে হচ্ছে। তার মানে ক্রমিক পূর্ণ সংখ্যা আমরা পাবো কিভাবে? যে কোনো একটা চলক ধরে নিয়ে ওর সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে পরবর্তী ক্রমিক সংখ্যা পাবো, এবং তার সঙ্গে যদি আবার 1 যোগ করি তাহলে তার পরবর্তী ক্রমিক সংখ্যা পাবো, এবং তার সঙ্গে যদি 1 যোগ করি আবার পরবর্তী ক্রমিক সংখ্যা পাবো। তো আমরা ক্যালকুলেশনে দেখি, ক্যালকুলেশন দেখলে বুঝতে পারবো। তাহলে আমি আসলে যেগুলো বলছিলাম সেই বিষয়টা হচ্ছে, আপনাকে ধরুন বলা হচ্ছে 7 এর পরবর্তী ক্রমিক সংখ্যা লিখুন, তাহলে আপনি করবেন কি এর সঙ্গে জাস্ট 1 যোগ করে দিবেন। 1 যোগ করলে কত হবে? 8। 7 এর পরবর্তী ক্রমিক সংখ্যা হচ্ছে 8। তাহলে এই 7 থেকে আমরা 8 কিভাবে পাইলাম? 1 যোগ করে পাইলাম। যে কোনো সংখ্যার সঙ্গে আপনি 1 যোগ করেন, 1 যোগ করলেই পরবর্তী ক্রমিক সংখ্যা আপনি পেয়ে যাবেন। এখানে বলছে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন। ক্রমিক পূর্ণ সংখ্যা, তো একটা ক্রমিক পূর্ণ সংখ্যা আমি x ধরে নিচ্ছি, তাহলে পরবর্তী ক্রমিক পূর্ণ সংখ্যা কত হবে? অবশ্যই 1 যোগ করতে হবে। ওকে, তাহলে তিনটার কথা বলছে, আমি দুইটা পেয়ে গেছি। এর সঙ্গে আমি যদি আরেকটা যোগ করি x প্লাস 1 প্লাস 1, তার মানে ইভেন্চুয়ালি আমি এখানে লিখতে পারি x প্লাস 2 লিখতে পারি। ওকে, এইটা লিখতে পারি। এই তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যার কথা বলছে। নির্ণয় করুন, এদের মান বের করতে হবে আপনাকে এই প্রশ্নে, যাদের প্রথম দুইটির গুণফল, এই যে এই দুইটার গুণফল, তার মানে হচ্ছে শর্তে প্রথম দুইটির গুণফল x ইনটু x প্লাস 1, শর্তে প্রথম দুইটির গুণফল শেষ দুইটির গুণফল অপেক্ষা 10 কম। শেষ দুইটির গুণফল কোনটা? এই যে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা, এদের গুণফলের চেয়ে 10 কম। এদের গুণফল কত হবে? তাহলে শর্ত সমান সমান x প্লাস 1 আর হচ্ছে x প্লাস 2, এদের গুণফল যত হবে এইখান থেকে 10 কম, তার মানে -10। এখন কিন্তু 10 কম হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে আমরা এই ক্যালকুলেশনটুকু করব, ক্যালকুলেশন করলে আমাদের কাজ শেষ। এখানে দেখুন আমরা কাজ ক্যালকুলেশনে কিভাবে করব, বা আমি এখানে দিচ্ছি, যদি আপনি এইটাকে গুণ করেন ফার্স্টলি x স্কয়ার প্লাস x হবে, x স্কয়ার প্লাস x হবে, ইজ ইকুয়ালস টু এই ইকুয়াল সাইনটা দিলাম। দেন এই দুটো যদি আপনি গুণন করেন তাহলে x স্কয়ার প্লাস 2x, x স্কয়ার প্লাস 2x, এই x এর দিয়ে গুণ করলাম, আবার 1 দ্বারা গুণ করলাম, প্লাস x প্লাস 2, প্লাস x প্লাস 2, মাইনাস এই 10 আছে এখানে। ওকে, এখন দেখুন এই যে প্লাস এক্স স্কয়ার আর প্লাস এক্স স্কয়ার ক্যান্সেল, উভয় পক্ষ থেকে যদি দুইটা বাতিল করে দেই তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের আবার এই যে x আছে আবার এই x আছে, এইটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তার মানে ইভেন্চুয়ালি আমাদের এখানে থাকে 2x, এখানে থাকে 2x, আর এখানে থাকে হচ্ছে -8। তার মানে আমরা এখানে পাচ্ছি বা 2x minus 8 equals to 0, তার মানে 2x equals to 8, x equals to 8/2, তার মানে হচ্ছে 4। মানে x এর মান কত পাচ্ছি আমরা? 4 পাচ্ছি। এখন আপনাকে কিন্তু বলছে যে এই যে ক্রমিক তিনটি সংখ্যা পূর্ণ সংখ্যার কথা বলছিল, এই এদের ভ্যালু বের করতে হবে। তার মানে x এর ভ্যালু আমরা কত পাচ্ছি? 4। তাহলে পরের ভ্যালু কত হবে? 4 + 1 = 5। পরেরটা কত হবে? 4 + 2 = 6। তার মানে 4, 5, 6, এই তিনটি কিন্তু আসলে ক্রমিক পূর্ণ সংখ্যা। এখন দেখুন এখানে কিন্তু বলছে নির্ণয় করুন যাদের প্রথম দুইটির গুণফল, এই দুটো আপনি গুণ করেন, 4 × 5 = 20। ওকে, এবারে বলছে শেষ দুইটির গুণফল অপেক্ষা 10 কম। শেষ দুইটি, এই যে 5, 6 কত? 30, এদের গুণফল অপেক্ষা 10 কম, কিন্তু এটা প্রথম দুইটির গুণফলটা। তার মানে ম্যাথটা ঠিক আছে। এখানে দেখুন 87 নাম্বার অঙ্ক। এখানে বলা হচ্ছে যে একটি সমান্তর ধারা প্রথম পদ 1, শেষ পদ 99 এবং
সমষ্টি, এইটা এখানে বলা হচ্ছে সমষ্টি। সমষ্টি 2500 হলে ধারাটির সাধারণ অন্তর কত? প্রশ্ন হচ্ছে এটা। তো আমাদের সাধারণ অন্তর মানে হচ্ছে এই যে এখানে দেখুন ডি বের করতে হবে আমাদের। কি কি দেয়া আছে সেই বিষয়গুলো যদি আমি একটু লিখে নেই। এখানে দেয়া আছে সমান্তর ধারার কথা বলা হচ্ছে। প্রথম পদ মানে এ দেয়া আছে, এর ভ্যালুটা হচ্ছে 1 এবং শেষ পদ 99 মানে হচ্ছে n তম পদ, n তম পদ n এর মান হচ্ছে 99। এরপরে বলছে সমষ্টি 25 মানে হচ্ছে Sn, n তম পদের সমষ্টি হচ্ছে 2500। এবারে আপনাকে বের করতে হবে সমান্তর ধারা d এর ভ্যালুটা বের করতে হবে, d এটা বের করতে হবে। তাহলে আমরা এখানে জানি যে সমষ্টির যে ফর্মুলাটা সেই ফর্মুলাটার অনুপাতে আমরা জানি যে n/2 2a plus n minus 1 into d is equals to Sn। এইটা হচ্ছে আমাদের সমষ্টির ফর্মুলাটা। এখন আমরা জাস্ট এখান থেকে d এর ভ্যালুটা বের করব, আমাদের কাজই হচ্ছে এইটুকু, আর কোনো কাজ নেই। তার আগে আমরা একটু পরিচয় ভেবে নেই যে n আছে, n হচ্ছে n তম পদ। এই ব্যাখ্যাগুলো আমরা কিন্তু এর আগের লেকচারগুলোতে আসলে দেখে আসছি। a হচ্ছে কি? প্রথম পদ। a হচ্ছে কোন একটা ধারার প্রথম পদ এবং d হচ্ছে সমান্তর ধারার অন্তর। ধরুন সমান্তর ধারাটা এই ধরনের 2 + 4 + 6 + 8, এদের যে ব্যবধান, এইটা হচ্ছে d, এটাকে বলা হয় d, এটার নাম হচ্ছে সমান্তর ধারার অন্তর। তো আমরা জাস্ট এখানে মানটা বসাই দেব। n মানে হচ্ছে n তম পদ বা শেষ পদ আর কি, 99/2 ইনটু 2 ইনটু এর ভ্যালু হচ্ছে প্রথম পদ কত 1, এখানে কিন্তু দেয়া আছে, এই যে প্রথম পদ 1 দেয়া আছে, ইনটু 1, আর এখানে হচ্ছে প্লাস n - 1, n এর মান কত 99, 99 - 1 ইনটু d এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, ইজ ইকুয়ালস টু Sn মানে হচ্ছে সমষ্টি। সমষ্টি কত দেয়া আছে? 2525। ওকে, এখন দেখুন এই পার্টটার সঙ্গে এই পার্টটা পুরোটাই গুণন অবস্থায় আছে। যদি আমি এই পার্টটাকে ওই সাইডে পাঠাই দিই, যেহেতু গুণন অবস্থায় আছে, ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে। ভাগ হলে এটা একটা ফ্র্যাকশন, তার মানে উল্টে যাবে। তার মানে আমি এখানে লিখতে পারি 2 × 1 2 পজিটিভ, এখানে কত 98d, 99 থেকে যদি একবার দিই 98, এর সঙ্গে d গুণন অবস্থায় আছে, ইজ ইকুয়ালস টু 2500 ইনটু এটা উল্টে যাবে 2/99। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এখন দেখুন এই যে 2 এখানে আছে, এটা যোগ অবস্থায় আছে, ওই সাইডে গেলে বিয়োগ হয়ে যাবে। ওই কাজটা আমরা করে নিই। তাহলে এখানে 98d ইজ ইকুয়ালস টু এখানে 2500 মানে 5000 হয়ে যাচ্ছে এখানে আর কি, 5000 ভাগ 99 মাইনাস এই 2, তার মানে আমরা এখানে ক্যালকুলেশন করলে 5000 মাইনাস এখানে 198 আসে, 198 ভাগ 99, আর এখানে 98d। আমি যদি এখানে d এর ভ্যালুটা বের করতে চাই, দেখুন d এর ভ্যালুটা এখান থেকে যদি আপনি এটা বাদ দেন তাহলে আপনার 4802 আসে, 4 8 4802 আসে বাই 99 ইনটু 98 হ্যাঁ 98 হবে। আপনি এখন জাস্ট হচ্ছে এই ক্যালকুলেশনটা আপনি নিজের থেকে করবেন যে গুণ করলে আসলে কত হয়। এইটা দ্বারা যদি আপনি এটাকে ভাগ করেন তাহলে আপনার সাথে 48 আসে, তার মানে অ্যানসার হচ্ছে অতএব d ইজ ইকুয়ালস টু আসে 48/99। মূলত এটাই আসলে এখানকার অ্যানসার। বাট এই প্রশ্নের অ্যানসারটা আসলে বই যে কোশ্চেনটি এসেছিল তাতে আসলে অ্যানসারটি ছিল না। এখানে বলা হচ্ছে গতকাল শেয়ারের দাম 25% বেড়েছিল, অর্থাৎ পূর্বে যা ছিল তার চেয়ে 25% বেড়েছিল, কিন্তু আজ শেয়ার 25% কমেছে, মানে শেয়ারের দামটা আজকে 25% কমেছে। তো শেয়ারের মোট কত টাকা কমেছে বা বেড়েছে, প্রশ্ন হচ্ছে আমাদের এটা। আমি জাস্ট ধরে একটা ক্যালকুলেশন করে দিচ্ছি আপনাদেরকে। গতকালকের আগে যদি শেয়ারের দাম 100 টাকা থাকে তাহলে গতকাল 25% বেড়েছে, তার মানে 100 এর 25% কত? 100 এর 25% 25, তাহলে 25% যদি বেড়ে যায় তাহলে আগে ছিল হচ্ছে 100, এখন হচ্ছে 25, টোটাল হচ্ছে 125 টাকা। এটা গতকালকে শেয়ারের দাম 25% বৃদ্ধিতে গতকাল এত হয়েছিল।
এখন বলছে কিন্তু আজ 25% কমেছে, তাহলে ছিল কত গতকাল 125, এর 25% বের করতে হবে। এর 25% কত 125 ইন্টু 25/100, এত এর 25%, এইটা দ্বারা ভাগ করলে এখানে 4 আসে, তার মানে 125 বাই হচ্ছে 4, অর্থাৎ এই 125 এর 25% হচ্ছে এটা। এই পার্টটা কিন্তু কমেছে, আজকে এটা কমেছে। কোথায় থেকে কমেছে? এই 125 থেকে। তাহলে এই 125 মাইনাস 125/4, অর্থাৎ গতকাল যে দামটা বেড়েছিল সেটা বেড়ে এত হয়েছিল, এখান থেকে এর 25% কমেছে, এত এর 25% আমরা বের করলাম। তাহলে এইটা বাদ দিতে হবে কোথায় থেকে? এই সংখ্যাটা থেকে। তারপরে যদি বাদ দেই এখানে কত আসে 400, 4 25 কে 100, তার মানে 500 আসে মাইনাস 125 বাই হচ্ছে 4। যদি আমরা এটা ক্যালকুলেশন করি 500 থেকে যদি 125 বাদ দেই তাহলে সেক্ষেত্রে আসে হচ্ছে আমাদের 375, 375 বাই হচ্ছে 4। অর্থাৎ দেখুন 25% যে কমেছে, কমানোর পরে অর্থাৎ এইখান থেকে 25% কমছে। আজকের মূল্য কত? আজকের শেয়ারের মূল্য 375/4 টাকা। এখন বলছে প্রথমে শেয়ারটা কত ছিল আমাদের? প্রথমে শেয়ার ছিল, দাম ছিল হচ্ছে 100। প্রশ্নে বলেছে শেয়ারের মোট কত টাকা কমেছে বা বেড়েছে। তো প্রথমে ছিল 100, আজকে হচ্ছে এটা। তার মানে এখানে দেখুন এই সংখ্যাটা কিন্তু 100 হচ্ছে ছোট, কারণ এখানে 400 বা 400 এর উপরে হতো তাহলে কিন্তু এখানে 1 হতো, বাট এখানে কিন্তু 100 অলরেডি আছে। তার মানে আমরা এখানে বলতে পারি তাহলে শেয়ারের দামটা তাহলে কমেছে। এখন কত কমেছে সেটা বের করব। তাহলে 100 কত কমেছে? শেয়ারের মূল্য কমেছে 100 মাইনাস এই যে এটা 375 বাই হচ্ছে 4। যদি আপনি এটা ক্যালকুলেশন করেন তাহলে 400 আসে, 400 লসাগু যদি করি 375 বাই হচ্ছে 404, মানে এর নিচে আমাদের 1 আছে। 1 দ্বারা অর্থাৎ 1 এবং 400 এর লসাগু বের করেছি 4, 1 দ্বারা 4 কে ভাগ করেছি 4, 4 দ্বারা 100 কে গুণ করলে 400 আসে, মাইনাস এই যে মাইনাস 4 দ্বারা 4 কে ভাগ করেছি 1, 1 দ্বারা 375 কে গুণ করেছি 375। 400 থেকে যদি আপনি 375 বাদ দেন সেক্ষেত্রে আসে হচ্ছে আপনার শুধু 25 টাকা আসে, শুধু 25/4 আসে। তার মানে শেয়ার কমেছে টোটাল এত টাকা। তাহলে এখন এই সংখ্যাটাকে আমরা জাস্ট হচ্ছে দশমিক ইয়েতে কনভার্ট করব, মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব, কারণ এটা হচ্ছে অপ্রকৃত একটা ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশগুলোকে আমাদের কি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করা যায়। তো আমরা এটাকে যদি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করি তাহলে এই ধরনের আসে 25 ভাগ হচ্ছে 4, 4 দ্বারা যদি ভাগ করি 4 6 24, এখানে দেখুন বিয়োগ হচ্ছে 1। এখন মিশ্র ভগ্নাংশ করলে এখানে 1 বাই এখানে 4, এত পার্সেন্ট। তো প্রশ্নের উত্তরটা হচ্ছে এত পার্সেন্ট। কত পার্সেন্ট কমেছে? দেখুন এই অঙ্কটা আমি একটু টাইম নিয়েছি, আপনারা কিন্তু যখন এই অঙ্কটা করবেন মুখে মুখে এটা করতে পারেন এবং শুধু শেষের ক্যালকুলেশনটুকু জাস্ট করে দেবেন। এরপরে বলা হচ্ছে যে কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখুন এই ধরনের কোশ্চেনটা অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু ইদানিং সময়ে অনেক পরীক্ষায় এসেছে। কিন্তু কোন ত্রিভুজের 3টি বাহুকে, আমি জাস্ট হচ্ছে একটা एग्जांपल দিচ্ছি আপনাদেরকে। ধরুন এই একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের 3টা বাহুই সমান, অর্থাৎ আমি সমবাহু ত্রিভুজ দিয়ে ক্যালকুলেশন করে আপনাকে দেখাই দিচ্ছি। সমবাহু ত্রিভুজ এটা, যদি সমবাহু ত্রিভুজ হয় 3টা বাহুই সমান হবে আর 3টা কোণই পরস্পর সমান, সুতরাং এটা 60, এটা 60, এটা 60। এবার বলছে 3টি বাহুকে বর্ধিত করতে হবে। ধরুন আমি একটা বাহুকে এদিকে এদিকে উভয় দিকে বর্ধিত করে দিলাম আর একটাকে এদিকে বর্ধিত করে দিলাম। ওকে, এখন কিন্তু দেখুন আমাদের এখানে কিন্তু 3টা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই যে একটা, দুটা এবং এই 3টা। বলছে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত, এটা আপনাকে বের করতে হবে। দেখুন বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। অন্তস্থ, এর অন্তস্থ কোণটা এটা, এর বিপরীত দুই কোণ, এই কোণ আর এই কোণ, এই দুই কোণের সমষ্টির সমান হবে এটা। তাহলে এটা কত? 60, এটা 60, 60 60 120, কারণ এই কোণটা হচ্ছে 120। সিমিলার উপায়ে এইটা তাহলে কত হবে? এর বিপরীত অন্তস্থ কোণ এটা, তার বিপরীত দুই কোণ, এই কোণ আর এই কোণের সমষ্টি 60 60 120। সিমিলার উপায়ে এর বিপরীত দুই কোণ এইটা আর এটা 60 60 120। তার মানে এই 3টা বহিস্থ কোণ যদি আপনি যোগ করেন 3 20 কে 60 আর হচ্ছে 300, তার মানে হচ্ছে 360 হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। এই প্রশ্ন খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ হচ্ছে
এটা কিন্তু সহজ প্রশ্নগুলোর মধ্যে একটা, বাট এই প্রশ্নটা খুবই বেশি ইম্পর্টেন্ট এবং খুব বেশি আসতেছে ইদানিং সময়ে। 84 নম্বর প্রশ্ন দেখুন, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজ এটা, এর বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, ধরুন বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এর ক্ষেত্রফলটা মানে এর ভিতরের যে এই ব্ল্যাক কালারের অংশটা, এর ক্ষেত্রফলটা বের করতে হবে। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইনটু স্কয়ার। এইটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আপনাদেরকে কিন্তু আপনার এখানে আসছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বাট পরীক্ষার হলে কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আসতে পারে, বা বর্গের ক্ষেত্রফল আসতে পারে, বা চতুর্ভুজের ক্ষেত্রফল আসতে পারে, বা ত্রিভুজের ক্ষেত্রফল আসতে পারে। এই যে ক্ষেত্রফলগুলো, সমদ্বিবাহুর ক্ষেত্রফল আসতে পারে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আসতে পারে, এগুলো কিন্তু আপনাকে জেনে যেতে হবে। এরপরে যদি আসি আমরা যে তালিকা পদ্ধতিতে নিচের কোনটি, দেখুন আমি এখানে অপশনটা লিখিনি, আসলে অপশনটা লেখানো উচিত ছিল এখানে, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি তালিকা পদ্ধতি কোনটা। তালিকা পদ্ধতি ধরুন এই একটা সেট আছে 2 3 4 5 6, এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি, এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। যদি আমরা কমা দিয়ে লিখি তাহলে এটাকে তালিকা পদ্ধতি। সেট দুই ভাবেই গঠন করা যায়, একটা তালিকা পদ্ধতি, একটা গঠনমূলক পদ্ধতি। যদি এইটাকে আমি গঠনমূলকে লিখি এ, তাহলে হবে x belongs to x, x such that ন্যাচারাল নাম্বার দিলাম আমি এখানে, x such that ন্যাচারাল নাম্বার, যেখানে x এর ভ্যালুটা হবে কত 1 অপেক্ষা বড় এবং 7 অপেক্ষা ছোট, এই কথা বলানো হচ্ছে। দেখুন এইটা হচ্ছে গঠনমূলক পদ্ধতি, আর এটা হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি আপনি দেখবেন যে আসলে এই দুইটা হয়তো এইটা তিনটাতেই ছিল, বাট এটাতে হচ্ছে কি ছিল, শুধু এই ধরনের কমা দেওয়া ছিল আর কি, এই ধরনের। বা তালিকা পদ্ধতি মানে একটা সিস্টেম মাত্র, এই সিস্টেমটা জানা যে আসলে তালিকা পদ্ধতিতে সংখ্যাগুলো স্পষ্ট করে দেখা যাবে, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ থাকবে এবং প্রত্যেকটা উপাদান বা এলিমেন্ট কমা চিহ্ন দ্বারা পৃথক থাকবে। আর এটা হচ্ছে গঠনমূলক পদ্ধতি। গঠনমূলক পদ্ধতি, গঠনমূলক পদ্ধতি কি, এখানে সদস্যগুলোর জাস্ট বৈশিষ্ট্য উল্লেখ থাকবে, এখানে কোনো সদস্য দেখা যাবে না, বাট বৈশিষ্ট্য উল্লেখ থাকবে। এরপরে আমরা আসি স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষুদ্রতম সদস্য হলো কোনটা? স্বাভাবিক সংখ্যা কি আমরা n দ্বারা রিপ্রেজেন্টস করি, এটার পূর্ণ রূপটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, NATURAL, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারকে সদস্যকে আমরা যদি n দ্বারা রিপ্রেজেন্টস করি, এইটাকে আমরা লিখতে পারি 1 থেকে 2 3 4 5 6, এভাবে চলতে চলতে ইনফিনিটি পর্যন্ত এটা চলতে থাকবে। তার মানে এখানে বলছে স্বাভাবিক সংখ্যার সেট, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, ক্ষুদ্রতম সদস্য হলো, ক্ষুদ্রতম সদস্য সবচেয়ে ছোট সদস্য হচ্ছে 1। অপশনে কিন্তু আপনার থাকবে -1 0 1 2, যদি এই ধরনের অপশনে থাকে তাহলে উত্তর হবে কিন্তু আপনাদের 1, কারণ স্বাভাবিক সংখ্যার যে সেটটা এতে কিন্তু আসলে শূন্য নাই, স্টার্টিং পয়েন্টটাই হচ্ছে 1, অর্থাৎ 1 থেকে এটা স্টার্ট করে উপরের দিকে এটা চলতে থাকবে। সুতরাং আপনারা যদি কখনো শূন্য বা সবচেয়ে ছোট -1 দেখান তাহলে কিন্তু হবে না। এই সেট সম্পর্কে আমাদের বেশ কিছু সুন্দর সুন্দর লেকচার আছে, এগুলো আপনারা দেখতে পারেন আমার এই চ্যানেলে। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নটাতে যদি আসি, এখানে বলছি এটা একটা মজার অঙ্ক সংখ্যা অধ্যায় থেকে, আর বর্তমান সময়ে প্রত্যেকটা পরীক্ষায় 2টা 3টা থেকে সংখ্যা অধ্যায় থেকে প্রশ্ন আসে। আপনারা যারা ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষা দেবেন, আপনারা প্রিপারেশন নেবেন সংখ্যা অধ্যায় থেকে খুব ভালো করে, এখান থেকে আপনি 2-3টা কোশ্চেন পাবেন। তো আমাদের এখানে একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে বেশি, 17 বেশি সংখ্যাটি কত? এখানে যেহেতু বলছে সংখ্যাটি কত, আমি সংখ্যাটা x ধরে নিলাম সংখ্যাটি x। বলছে একটি সংখ্যার অর্ধেক, তাহলে x এর অর্ধেক কত? x/2, এইটা হবে এর 1/3 চেয়ে, 1/3 কত? x/3, 1/3 এর চেয়ে 17 বেশি, এর চেয়ে 17 বেশি +17, এইটা হচ্ছে আমাদের সমীকরণ। এখন এখান থেকে জাস্ট হচ্ছে x এর মানটা বের করব। আমরা সংখ্যাটা কিন্তু আসলে x ধরে নিয়েছিলাম, তাহলে x/2 এখানে 3 লসাগু x + 3 * 21, অর্থাৎ হচ্ছে 3 × 51, অর্থাৎ আমি এখানে এলসিএম করেছি, এলসিএম করলে এটা হয় x + 71 হয়। এবার যদি আমি ক্রস গুণ করে দেই, 3x = 2x + 51 দুগুণ, এখানে হচ্ছে 2 5 দুগুণ 10, অর্থাৎ হচ্ছে 102।
এই 2x টা যদি এই সাইডে চলে আসে, এখানে 3x আছে অলরেডি, মাইনাস 2x ইজ ইকুয়ালস টু 102, তার মানে x ইজ ইকুয়ালস টু 102। আপনাদের কিন্তু বের করতে বলেছে যে আসলে এই সংখ্যাটি কত। আমরা আসলে সংখ্যাটি ধরে নিয়েছি এখানে x। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইউনিয়ন সমাজকর্মী পদের আরো গুরুত্বপূর্ণ ভিডিও লেকচার পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে রাখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।